আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও ড্রোন হামলা, নিশানা ইরান বিরোধী শিবির। ইরান যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে গোপনে আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে কৌতূহল কেন? চীনের উপর ভর করেই কি ইরান যুদ্ধ থেকে বেরোতে চান ট্রাম্প? সর্বশেষ থাকছে 2 ঘণ্টার আলোচনা, হরমুজ উন্মুক্ত রাখতে ঐক্যমত্য জিনপিং ট্রাম্পের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্যে আবারও ড্রোন হামলা, নিশানা ইরান বিরোধী শিবির। মধ্যপ্রাচ্যে আবারও ড্রোন হামলা হয়েছে। এ হামলায় ইরান বিরোধী শিবিরকে নিশানা করা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইরবিল শহরের উত্তরে অবস্থিত একটি ইরান বিরোধী গোষ্ঠীর শিবিরে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। সূত্রগুলো জানিয়েছে, হামলায় শিবিরের ভেতরে থাকা অস্ত্র আর গোলাবারুদের একটি গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির অনিশ্চয়তা থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই। মাশহাদ শহর থেকে দেয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালীর পশ্চিমাংশ নিয়ন্ত্রণে রয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডের নৌ ইউনিট, আর পূর্বাংশ নিয়ন্ত্রণ করছে ইরানের নিয়মিত নৌবাহিনী। আকরামিনিয়ার দাবি, ইরানের সামরিক বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নতুন করে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেয়া হবে না। ইরান যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে গোপনে আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই সফরের ফলে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। ইরান যুদ্ধের সবচেয়ে উত্তাল সময়ে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ওই সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। বুধবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই সফরের ফলে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত ২৬ মার্চ ওমান সীমান্তবর্তী মরুশহর আল আইনে ২ নেতা কয়েক ঘণ্টা বৈঠক করেন। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি লিখেছে, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন সামরিক পদক্ষেপ সমন্বয়ের জন্য অন্তত ২ বার আমিরাত সফর করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার গরি বিভাগ মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া। তার ওই সফরের খবর প্রথম প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। গার্ডিয়ান লিখেছে, কথিত ওই সফরকে পশ্চিম এশিয়ায় দ্রুত বিকাশমান এক জোটের নতুন মাইলফলক হিসাবেই দেখা হচ্ছে। ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গত মঙ্গলবার বলেন, যুদ্ধ চলাকালীন ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমিরাতকে সহযোগিতা করেছে। সেজন্য আয়রন ডোম ব্যাটারি এবং তা পরিচালনার জন্য সামরিক বিশেষজ্ঞ পাঠানো হয়েছিল। হাকাবি বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে একটি অসাধারণ সম্পর্ক বিদ্যমান। তবে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর সফরের খবর অস্বীকার করেছে। তারা এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, তেল স্থাপনায় ইরানি হামলার প্রতিশোধ নিতে আমিরাতও গোপনে ইরানে হামলা চালিয়েছে। এর মধ্যে এপ্রিলের শুরুর দিকে লাভান দ্বীপের একটি শোধনাগারে হামলাও ছিল। ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় প্রথম মুসলিম দেশ হিসাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করে আমিরাত। পরে বাহরাইন, মরক্কো ও সুদানও তাতে যোগ দেয়। এই 4 দেশের মধ্যে আমিরাতই ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে কার্যত জোটে রূপ দিতে সবচেয়ে বেশি এগিয়েছে। আমিরাতের শাসকেরা ক্রমশই তাদের বড় প্রতিবেশী সৌদি আরব থেকে আলাদা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের চেষ্টা করছেন। এই মাসের শুরুতেই তারা সৌদি নেতৃত্বাধীন তেল জোট ওপেক থেকে বেরিয়ে গেছে, যা বিশ্ববাজারে এই সংগঠনের প্রভাবকে অনেকটাই দুর্বল করে দিয়েছে।
ইসরায়েল ও আমিরাত দুই দেশেরই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা ইরান যুদ্ধের মাধ্যমে আরও জোরালো হয়েছে। তবে ওয়াশিংটনের প্রশাসন বা নীতিগত অবস্থান বদলে গেলে তারা ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে দুই দেশই যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখোমুখি রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারির পরোয়ানাও জারি করেছে। অন্যদিকে সুদানে ব্যাপক নৃশংসতায় অভিযুক্ত র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগ রয়েছে আমিরাতের। পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আমিরাত সরকার ওই অভিযোগ অস্বীকার করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে কৌতূহল কেন? সম্প্রতি 2 দিনের ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোহসিন রাজা নাকভি। কয়েকদিন ধরেই এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। গত শুক্রবার 8ই মে ঢাকার মিরপুরে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রথম টেস্ট খেলার দিন তিনি ঢাকায় পৌঁছান। শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন সিজু। ওই দিনই বিকালে ঢাকায় একটি 5 তারা হোটেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ এবং পরদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় দুদেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে একটি সমঝোতা সড়ক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভির এই ঢাকা সফর আঞ্চলিক ভূরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি কেবল গুডউইল ভিজিট বা রাজনৈতিক ভিজিট না বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র কেন্দ্রিক রাজনীতিতে পাকিস্তান এখন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধ্যাপক শাহাব এনাম খানের মতে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরান যুদ্ধতে কেন্দ্র করে আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান এখন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি যেখানে মিডল ইস্ট, ইরান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে নতুন যে ভূকৌশলগত অবস্থান তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে, সেটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং সব দিক মিলিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ করাটা অর্থনীতি ও স্থিতিশীলতার দিক থেকে দেখা প্রয়োজন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কৌতূহল কেন? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময়ই বেশ সংবেদনশীল বলে বিবেচিত হয়। ৭১-এর মুক্তিযুদ্ধকে ঘিরে দেশটির সঙ্গে সম্পর্ক রক্ষায় বেশিরভাগ সময়ই বাংলাদেশকে সচেতন থাকতে দেখা গেছে। বিশেষ করে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের বিচারকে ঘিরে দুদেশের সম্পর্ক বেশ শীতল ছিল। ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকারের আমলে অবশ্য দুদেশের সম্পর্কে মোড় ঘুরতে দেখা গেছে। আবার পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। সে সময় থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশ সফর ও যোগাযোগ বাড়তে দেখা গেছে। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। এর আগে ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর দেশটির স্পিকার সরদার আয়াদ সাদিক ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। অধ্যাপক শাহাব এনাম খান বলেন, এই মুহূর্তে পাকিস্তান ওয়েস্ট এশিয়া অর্থাৎ ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যে মধ্যস্থতায় আছে এবং সেই সঙ্গে আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের যে টানাপোড়েন চলছে এবং চীনের সঙ্গে তাদের যে একটা গভীর সম্পর্ক আছে, এই প্রত্যেকটাকেই এই সফরটা রিফ্লেক্ট করে। আবার জঙ্গিবাদকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের স্বাক্ষরিত এমওইউর কারণে দুদেশের সম্পর্কে আস্থা ও স্বচ্ছতা তৈরি হবে। এই ধরনের এমওইউ থাকা মানে পারস্পরিক সম্পর্কের মধ্যে অনেক বেশি ট্রান্সপারেন্সি তৈরি হচ্ছে, যেটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি। আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক দিক থেকে নতুন ক্ষেত্র তৈরির জন্য বাংলাদেশকে প্র্যাগম্যাটিক চিন্তা করতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বর্তমান সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আন্তরিক দেখা গেছে। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের যে ঐতিহাসিক সম্পর্কের পরম্পরা, সেটি বাংলাদেশ ভারতের
দূরত্ব আরও বাড়াবে কিনা এমন প্রশ্ন তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক খান মনে করেন, কোনো একটা পার্টিকুলার দেশের প্রিজম থেকে দেখাটা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ভুল হবে। বাংলাদেশের জন্য ভারত যেরকম গুরুত্বপূর্ণ, পাকিস্তানও আঞ্চলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, এবং পাকিস্তানের সঙ্গে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের যে সম্পর্ক, সেটাও বাংলাদেশের জন্য বিবেচ্য, খুবই বিবেচ্য। যেসব সমঝোতা সড়ক স্বাক্ষরিত হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শুক্রবার যে সমঝোতা সড়ক বা এমওইউ স্বাক্ষরিত হয়, সেটির আওতায় দুদেশ মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অর্থ পাচার রোধে একে অপরকে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তা করবে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এই সমঝোতা সড়কের আওতায় মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারক সংস্থা এবং পাচারের নতুন পদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুদেশ। ওই অনুষ্ঠানের পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়বে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সম্পর্কের বিষয়ে কথা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক এবং আমাদের ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ, এগুলো তো সাধারণভাবেই আলোচনা হয়। আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে ইন বিটুইন আওয়ার কান্ট্রিজ। এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ওই বৈঠকে ফৌজদারি অপরাধের তদন্তে দ্রুত তথ্য ও সাক্ষ্য বিনিময়ের লক্ষ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স চুক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে বাংলাদেশ। এছাড়া অপরাধীরা যাতে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বিচার এড়াতে না পারে, সেজন্য সন্ত্রাসবাদ ও আর্থিক অপরাধ সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী প্রত্যর্পণ ব্যবস্থা নিয়েও দুদেশের কথা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ। চীনের উপর ভর করেই কি ইরান যুদ্ধ থেকে বেরোতে চান ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রথমবারের মতো চীন সফরে। এই সফর ঘিরে বিশ্বের নজর আবার গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের দিকে। এ সম্পর্ক একদিকে প্রতিযোগিতার, আবার অন্যদিকে নির্ভরতারও। বৈঠকের আলোচ্য বিষয় অনেক: বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা, তাইওয়ান। কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে ইরান যুদ্ধ। কারণ এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণ। ইরান নিয়ে ট্রাম্পের অবস্থান পরিষ্কার, তিনি দ্রুত এই সংঘাত থেকে বেরিয়ে আসতে চান। দীর্ঘদিনের যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভোটারদের ক্লান্ত করে তুলেছে। দেশের ভেতরে মধ্যবর্তী নির্বাচন সামনে, আর সাধারণ মানুষ আর নতুন করে যুদ্ধের বোঝা নিতে রাজি নয়। প্রতিরক্ষা শিল্প লাভবান হলেও সাধারণ পরিবারের জীবনে তার কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না। তাই ট্রাম্পের এখন দরকার এমন একটা বার্তা, তিনি শুধু যুদ্ধ শুরু করেন না, শেষও করতে পারেন। এই জায়গাতেই চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চীনের সঙ্গে ইরানের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল ও বিশ্বাসভিত্তিক। বেজিং কখনও তেহরানের ওপর প্রকাশ্যে চাপ সৃষ্টি করে না, বরং সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখে। ফলে ইরানের কাছে চীনের কথার আলাদা গুরুত্ব আছে, যা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নেই। এই কারণেই ট্রাম্প চাইতে পারেন যে চীন যেন ইরানের ওপর নিজের প্রভাব ঘাটিয়ে যুদ্ধ থামাতে সাহায্য করে। কিন্তু এখানে একটি বড় বাস্তবতা রয়েছে: চীন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে কাজ করবে না। তারা চাইলে আলোচনার পরিবেশ তৈরি করতে পারে, কিন্তু সেটি হবে তাদের নিজের শর্তে এবং বৃহত্তর বিশ্ব স্থিতিশীলতার স্বার্থে, যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য নয়। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সফর এক ধরনের বাস্তবতার স্বীকারোক্তি। যে যুক্তরাষ্ট্র এতদিন বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রক হিসেবে নিজেকে দেখত, সেই দেশই এখন একটি গুরুত্বপূর্ণ সংকট মেটাতে চীনের সাহায্য চাইতে বাধ্য হচ্ছে। অর্থনৈতিক দিকেও একই ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র চায় চীন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিরল খনিজ বা রেয়ার আর্থের রপ্তানি সহজ করুক। এই খনিজগুলো ছাড়া আধুনিক অস্ত্র, ড্রোন বা উন্নত প্রযুক্তি তৈরি করা প্রায় অসম্ভব। অথচ এক্ষেত্রেই চীনের আধিপত্য সবচেয়ে বেশি। ফলে যুক্তরাষ্ট্রকে এখন সেই চীনের দিকেই তাকাতে হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চাইছে চীন আবার বড় পরিমাণে তাদের কৃষিপণ্য, সয়াবিন, ভুট্টা, শূকরের মাংস কিনুক। কিন্তু এখানেও দ্বিচারিতা স্পষ্ট। যুক্তরাষ্ট্র একদিকে চীনের বাজার খুলতে বলছে, অন্যদিকে নিজের দেশে চীনা পণ্য ও বিনিয়োগের ওপর নানা বাধা বসিয়ে রেখেছে। চীনের অবস্থান উল্টো। তারা বলছে, যদি সত্যিই মুক্ত বাণিজ্যে বিশ্বাস থাকে, তাহলে যুক্তরাষ্ট্রকেই তার প্রমাণ দিতে হবে। চীনা পণ্যের ওপর কম বাধা, বিনিয়োগের ক্ষেত্রে বেশি সুযোগ, এই দাবিগুলোই তারা তুলবে। তাইওয়ান প্রশ্ন এই বৈঠকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ এবং কোনো বিচ্ছিন্নতাবাদ তারা মেনে নেবে না। তারা চাইবে ট্রাম্প প্রকাশ্যে বলুন, তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের পক্ষে তা বলা সহজ নয়। দেশে কংগ্রেস ও প্রতিরক্ষা মহল থেকে তীব্র বিরোধিতা আসতে পারে।
বিশেষ করে নির্বাচনের আগে। ফলে এ প্রশ্নে স্পষ্ট অবস্থান নেওয়া তার জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে এই বৈঠক একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশ্ব আর একক শক্তিধর নয়। যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে, কিন্তু চীনও একক আধিপত্য কায়েম করতে চাইছে না। বরং বিশ্ব এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে বড় শক্তিগুলোকে একে অপরের সঙ্গে সমঝোতা করেই চলতে হচ্ছে। চীন নিজেকে এমন একটি শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে যে বিশ্ব ব্যবস্থার অংশ হতে চায়, তাকে নিয়ন্ত্রণ করতে নয়। তাই তারা মুক্ত বাণিজ্য ও সহযোগিতার কথা বলছে, যখন যুক্তরাষ্ট্র শুল্ক ও নিষেধাজ্ঞার পথে হাঁটছে। তবে এই সফরেই সব সমস্যার সমাধান হবে এমন আশা করা ঠিক নয়। বাণিজ্য বিরোধ চলতেই থাকবে, তাইওয়ান প্রশ্নে উত্তেজনা কমবে না, আর ইরান যুদ্ধ একদিনে থামবে না। তবু এ বৈঠকের গুরুত্ব রয়েছে, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে যে আজকের বিশ্বে কোনো দেশ একা সবকিছু করতে পারে না, যুক্তরাষ্ট্রও নয়। ট্রাম্প যদি ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তাকে চীনের সাহায্য চাইতেই হবে। আর চীন যদি বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা নিতে চায়, তাহলে তাকেও দেখাতে হবে যে সে শুধু নিজের স্বার্থ নয়, বৃহত্তর স্থিতিশীলতার কথাও ভাবে। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই, দুই দেশ কি নিজেদের স্বার্থের বাইরে গিয়ে অন্তত এটুকু বুঝতে পারবে যে সহযোগিতা ছাড়া কোনো বড় সংকটের সমাধান সম্ভব নয়? নেলসন ওয়াং, সাংহাই ভিত্তিক রিম্প্যাক্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ কেন্দ্রের প্রধান। মিডল ইস্ট আই থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে অনুদিত। 2 ঘণ্টার আলোচনা। হরমুজ উন্মুক্ত রাখতে ঐক্যমত্য জিনপিং ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 3 বছর ও পরবর্তী সময়ে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক শেষে তারা এই বিষয়ে একমত হয়েছেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে। তবে ইরান ইস্যুতে এই বিবৃতিতে তেমন কিছু উল্লেখ না করা হলেও হোয়াইট হাউস জানিয়েছে ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে এবং হরমুজ প্রণালী খোলা রাখার ইস্যুতেও দুপক্ষ ঐক্যমত পোষণ করেছে। খবর রয়টার্স, এএফপি, বিবিসি, এপি, আল জাজিরার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা একটি গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ভিত্তি স্থাপন করেছেন। এই অবস্থান আগামী 3 বছর ও তার পরবর্তী সময়ের জন্য দুই দেশের সম্পর্কের দিক নির্দেশনা হিসাবে কাজ করবে। বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল অর্থনৈতিক সহযোগিতা। প্রেসিডেন্ট শি জোর দিয়ে বলেন, চীন মার্কিন অর্থনৈতিক সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সুবিধা ও জয় জয় সহযোগিতা। তিনি স্পষ্ট জানান, মার্কিন ব্যবসায়ীদের জন্য চীনের দরজা আরও বড় করে উন্মুক্ত করা হবে। তিনি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, সংস্কৃতি ও আইন প্রয়োগের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তবে আলোচনায় তাইওয়ান ইস্যু নিয়ে জিনপিং স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তাইওয়ান ইস্যুটি চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। যদি এটি সঠিকভাবে সমাধান করা হয়, তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। এই প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে, এমনকি সংঘাত সৃষ্টি করতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন সংকট ও কোরীয় উপদ্বীপের চলমান অস্থিরতা নিয়েও মতবিনিময় করেছেন। আর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প ও শিয়ের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনের বাজার উন্মুক্ত করা এবং মার্কিন শিল্প খাতে চীনা বিনিয়োগ বাড়ানো সহ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে মার্কিন কিছু বৃহৎ কোম্পানির শীর্ষ নির্বাহীও অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ফেন্টানিল নামে মাদক তৈরির রাসায়নিকের প্রবাহ বন্ধ করার গুরুত্ব নিয়েও দুই নেতা কথা বলেন। ইরান যুদ্ধ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব একটা আলোকপাত না করলেও হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশই একমত হয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। বিবৃতিতে আরও বলা হয়, দুপক্ষই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সচল রাখতে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। আলোচনার সময় প্রেসিডেন্ট শি হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এর আগে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক 2 ঘণ্টা 15 মিনিট ধরে চলে, যা নির্ধারিত সময়ের দ্বিগুণ। আলোচনা কেমন হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেন, চমৎকার। সেটারই ইঙ্গিত করে ট্রাম্পের সঙ্গে বৈঠক শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে শি জিনপিংও বলেন, একটি স্থিতিশীল চীন মার্কিন সম্পর্ক বিশ্বের জন্য আশীর্বাদ। সহযোগিতা উভয় পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনে, আর সংঘাত কেবল ক্ষতিরই কারণ হয়। আমাদের উচিত প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া। তিনি আরও বলেন, আজকের বিশ্ব একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
চীন ও যুক্তরাষ্ট্রের উচিত মুখোমুখি অবস্থানের বদলে অংশীদারিত্বের পথ বেছে নেওয়া। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে স্থানীয় সময় সকাল প্রায় 10টার দিকে ট্রাম্প পৌঁছালে তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দেওয়া হয়। বড় একটি সামরিক দল গার্ড অফ অনার দিয়ে এবং ডজনখানিক শিশু পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানায়। পরে তাদের দ্বিপাক্ষিক আলোচনা প্রায় 2 ঘণ্টা ধরে চলে। এরপর দুই প্রেসিডেন্ট টেম্পল অফ হেভেন পরিদর্শন করেন। দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করা তার জন্য সম্মানের। তিনি বলেন, আমাদের ভালো সম্পর্ক রয়েছে। কোনো সমস্যার মুখোমুখি হলে আমরা তা সমাধান করেছি। আমি আপনাকে ফোন করতাম, আপনি আমাকে ফোন করতেন। মানুষ জানে না, যখনই আমাদের কোনো সমস্যা হয়েছে আমরা খুব দ্রুত তা সমাধান করেছি। আপনার সঙ্গে থাকা সম্মানের, আপনার বন্ধু হওয়াও সম্মানের। বলার সঙ্গে তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আগের থেকে যে কোনো সময়ের চেয়ে ভালো হবে।